আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন অর্থবহ হবে না, ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান, মন্তব্য প্রধান উপদেষ্টার। ভোটার হওয়ার বয়স 17 করার প্রস্তাব। ন্যূনতম সংস্কারের পরেই নির্বাচন চায় বিএনপি, জনগণকে বাদ দিয়ে কোনো সংস্কারই সফল হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই বিপ্লবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় বিচারপতি খায়রুল হকের বিচার দাবি। সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত, আশঙ্কা বিশেষজ্ঞদের। আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এবং সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট, যাত্রী চলাচল স্বাভাবিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। ঐক্যবিহীন সংস্কার ও সংস্কারবিহীন নির্বাচন অর্থবহ হবে না। সে কারণেই সংস্কার প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সব নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া জুলাই অভ্যুত্থান কোনোভাবেই ফলপ্রসূ হবে না। ঐক্য, সংস্কার, নির্বাচন, এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ করা উচিত বলে মত দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দুদিনব্যাপী আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে অংশ নেন বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এর উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ঐক্যই মূল শক্তি। গত 5 মাসে সেই ঐক্য আরও মজবুত হয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে। ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। স্বাধীনতার পর এক অভূতপূর্ব সুযোগ এসেছে জানিয়ে তিনি বলেন, এই সুযোগ গ্রহণে ব্যর্থ হলে ক্ষমা করবে না ভবিষ্যৎ প্রজন্ম। সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া জুলাই অভ্যুত্থান ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটিই পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র গঠনে তরুণদের মতামতের গুরুত্ব দিয়ে ভোটার হওয়ার বয়স 17 বছর করার পক্ষে মত দেন। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হলো আমার যুক্তি। তারুণ্য তাকে শক্তি যোগায়, তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেবার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর
নির্ধারিত হওয়া উচিত। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, একই সঙ্গে চলতে থাকবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি। ভোটের প্রস্তুতি নেওয়া নির্বাচন কমিশনের কাজ। আর জানুয়ারিতে 15টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। স্টাডিজের পক্ষ থেকে আমরা যেন কোনো অবস্থাতেই ৭১কে ভুলে না যাই বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক সংস্কারের পক্ষে, তবে মাথায় রাখতে হবে জনগণকে বাদ দিয়ে কোনো সংস্কারই সফল হবে না। তিনি বলেন, ন্যূনতম সংস্কারের পরই বিএনপি নির্বাচন চায়, কারণ রাজনীতি একটি চর্চার বিষয়। ভুল ত্রুটির মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে, এর কোনো শর্টকাট নেই। মির্জা ফখরুল আরও বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বিএনপি আগেই প্রস্তাব করেছে। সংস্কারের ৩১ দফা আগেই দলটি ঘোষণা করেছে। একটা কথা বলতে চাই, খুব জরুরি কথা আমার কাছে মনে হয়েছে, যে আমরা যেন ৭১কে ভুলে না যাই। ১৯৭১ সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্র পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। জুলাই হত্যাকাণ্ডের সাজা হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি আরও জানান, আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে বিচারের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। বাণিজ্য নিজেই তো একটি অপরাধ। নির্বাচনে অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ বিষয়ে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ। অতীতে নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারলে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডে যারা জড়িত তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশে নির্বাচন করলেন বা না করলেন তার উপর ভিত্তি করে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কি হবে না সেই বিষয়টা এখানে মুখ্য বিবেচ্য হিসেবে সামনে আসবে না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যারা নির্বাচনী শপথ ভঙ্গ করেছেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রধান কারিগর হিসেবে বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করা, আইনের আওতায় আনা এখন শুধুমাত্র সময়ের দাবি। নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে গুরুতর অসদাচরণ এবং আর্থিক অনিয়মের যে অসঙ্গতি কথা বলা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তার এখন সেই তদন্ত করবার জন্য আমরা অনুরোধ জানাতে চাই। বিগত 3টি নির্বাচন দিল্লির প্রেসক্রিপশনে অনুষ্ঠিত হয়েছে বলেও এ সময় মত দেন বক্তারা। আমরা যদি সেই নির্বাচনের পৃষ্ঠপোষকতার জন্য প্রতিবেশী দেশ দিল্লির দিকে তাকিয়ে থাকি, তাহলে কিন্তু বাংলাদেশে কোনোদিনই কিন্তু নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা সম্ভব হবে না। তাই দিল্লির নির্দেশে তারা নির্বাচন করেছেন, দিল্লির সাথে আতাত করে তারা নির্বাচন করেছেন, তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনবার জন্য আমরা অনুরোধ করতে চাই। নতুন সরকার এর সবকিছুই তদন্তের আওতায় আনবেন, তদন্ত হবে, বিচারের আওতায় আসবে, শাস্তি হবে। প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চাঁদাবাজ ও দুঃশাসন মুক্ত বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জামায়াতের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্ষমতা নয়, সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা ও সমর্থন কামনা করেন। বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামায়াত।
সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জাতি হতে পারবে না। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত, তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের হাবভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা, শিক্ষার যে মান হওয়া উচিত, বিশেষ করে নৈতিক মান থাকা উচিত, আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই চলে গেছে না। আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়েই প্রথমে গড়া শুরু করবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার অনুসন্ধানে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের উৎস ও কারণ অনুসন্ধানে কাজ করছেন তারা। 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তাদের। পরবর্তী 10 দিনের কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। গঠিত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনো বলা যাচ্ছে না। মাত্র তদন্ত শুরু হয়েছে, তাই এখনই মন্তব্য করা ঠিক হবে না। এর আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করা যাবে। অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিতভাবে হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালি। এটিএন বাংলাকে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক এই অধ্যাপক বলেন, একসঙ্গে 3টি আলাদা স্থানে আগুন কোনো স্বাভাবিক ঘটনা নয়। মধ্যরাতে সচিবালয়ে শর্ট সার্কিট হওয়ার সুযোগও খুবই কম বলেও জানান তিনি। রিপোর্ট করছেন আদ্দিন সাজিদ। তখন বুধবার রাত 1:45 একসাথে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনের 3টি স্থানে আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে 6 ঘন্টা, পুরোপুরি নেভে প্রায় 10 ঘন্টা পর। অথচ এই ভবনেই ছিল আগুন নেভানোর অনেক উপকরণ। এই ঘটনার পর জনমনে উঠেছে নানা প্রশ্ন। ঘটনাটা কি পরিকল্পিত? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে এটিএন বাংলা কথা বলে অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালির সঙ্গে। যখন একাধিক জায়গায় একসঙ্গে আগুন লাগে, দ্যাট ইজ এ সিমটম অফ এ আর্সন। ইন্টেনশনাল ফায়ার বলতে যেটা বোঝায়, এটা মনে হয় যে একটা আর্সন হওয়ার স্বাভাবিক। সিকিউরিটি নিরাপত্তা এত কিছু সত্ত্বেও যে ঘটনাটা ঘটেছে, এটা টোটালি অস্বাভাবিক। এই অস্বাভাবিক ঘটনাটা কেন ঘটলো এটা ভালোভাবে দেখা উচিত। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, কিন্তু তবুও এটা ইনভেস্টিগেশন না করে ঢালাভাবে বলাটা শোভন নয়। প্রশ্ন ওঠে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে কিনা? শর্ট সার্কিট হতে হলে যত লোড বাড়ে, শর্ট সার্কিট হওয়ার চান্সটা বাড়ে। রাতের বেলা তো সবচেয়ে কম কারেন্ট, তো সখন তো শর্ট সার্কিট হওয়ার সুযোগ নাই। কারণ সেম ডে সারাদিন চললো, এসি চললো, সবকিছু চললো, হলো না। রাতের বেলা সব বন্ধ করে তারপরে শর্ট সার্কিট হলো, এটা অ্যাবসার্ড হওয়ার কথা। আর একই সঙ্গে 3 জায়গায় শর্ট সার্কিট হবে, এটা আরেকটা অ্যাবসার্ড। তো অনেকগুলো অ্যাবসার্ড জিনিস আছে শর্ট সার্কিট হওয়ার জন্য। এক ভবনেই আগুনে পুড়ে যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ এবং শ্রম সহ 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যখন আগুনটা লাগে, এটাকে মানে 90% সম্ভাবনা হচ্ছে ইট শুড বি আর্সন। তারপরে এখানে যন্ত্রপাতি সব ছিল, হাইড্রেন্টগুলো ঠিকমতো কাজ করলো না কেন, আবার কোর্স করলে দেরি করলো কেন, এটা আসলে ইনভেস্টিগেশন ব্যাপার আছে। অনেকগুলো বিষয় আসলে এগুলো মিলে যাচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় আগুন লাগা, আগুন নিভাতে স্লো হওয়া, আর সবমাত্র যেখানে কি যা সবচেয়ে কি পয়েন্ট যেগুলো, সেগুলো এক জায়গায় সেখানে আগুনগুলো লেগে গেল এবং পুরো জায়গাটা আগুনটা ছড়িয়ে গেল। সবগুলি আসলে কেমন যেন একটু ভিন্ন রকম বলে মনে হয়। সচিবালয়ে আগুনের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এরপরই বেরিয়ে আসবে আসল ঘটনা। তবে বিগত সরকারের সময়ে নানা দুর্নীতির তদন্ত চলাকালীন এমন গুরুত্বপূর্ণ ভবনে আগুনের ঘটনায় এসব প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে গোটা দেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জাহাজের 7 শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচার সহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালে নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের বরিশালের নেতা একিন আলী মাস্টার জানান, চাঁদপুরে আল বাখেরা জাহাজে শ্রমিক হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা
প্রদান সহ নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা এই ধর্মঘট পালন করছেন। মালবাহী তেল, গ্যাস ও বালুসহ সকল প্রকার পণ্যবাহী নৌযানী শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করেছেন। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির বাইরে রয়েছে। সকালে চাঁদপুর পুরানবাজার ঘাটের শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এদিকে সারা দেশের মতো সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দরেও চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। আমাদের নিম্নতম মজুরি পাচ্ছি না, আমরা ডাকাতের কবলে পড়ছি, আমাদের বেতন ভাতা ঠিকমতো পাচ্ছি না, আমাদের জীবনের নিরাপত্তা নাই। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবো ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। বরিশাল থেকে নৌযান ধর্মঘটের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। আমি রয়েছি বরিশাল নগরীর কেটিসি ঘাটে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে এই পণ্যবাহী নৌযানগুলো সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে এবং নদীর মাঝখানে এগুলোকে নোঙর করে রাখা হয়েছে এবং চলাচল বন্ধ রয়েছে। এবং এই অনির্দিষ্টকালের জন্য যে যদি কর্মবিরতি অব্যাহত থাকে হয়তোবা এই অঞ্চলে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে বলে এখানে যে যারা রয়েছে এই ব্যবসায় জড়িত তারা বলেছে। নৌযান ধর্মঘটের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বিল্লাল ঢালি। আমি সকাল থেকেই চাঁদপুর বড় স্টেশন যে এলাকা আছে এই এলাকায় অবস্থান করছি। এখানে আমরা যতটুকু দেখতে পেরেছি যে নৌযান যে শ্রমিকরা আছেন তারা পুরনো যেই জাহাজগুলি পণ্য নিয়ে এসেছিলেন তা কিন্তু খালাস হচ্ছে, তারা মালগুলো ডেলিভারি দিচ্ছেন। কিন্তু নতুন করে যেই জাহাজগুলো ঘাটে ভিড়ছে সেই জাহাজগুলোর খালাসের কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছেন। আমি আপনাকে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি শুরু হয়েছে, এতে কিন্তু যাত্রীবাহী লঞ্চ যেগুলো আছে সেগুলো কিন্তু এই কর্মসূচির আওতাভুক্ত নয়। বাজারে কমতে শুরু করেছে শীতের সবজির দাম, তবে এখনও তা সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে বলে জানালেন ক্রেতারা। এদিকে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা, আর সোনালী মুরগি 320 থেকে 340 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাড়তি রয়েছে চালের দামও। বিস্তারিত আনন্দ হাসান রিয়ার রিপোর্টে। বাজারে মৌসুমী সবজির এমন সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। দীর্ঘদিন চড়া থাকা দুই নিত্য পণ্য আলু ও পেঁয়াজের দাম অনেকটাই নাগালের মধ্যে চলে এসেছে। এতে খানিকটা স্বস্তিতে ক্রেতারা। পেঁয়াজ 40-45 টাকা কেজি কাঁচা দাম। গত সপ্তাহে আলুর দাম, নতুন আলুর বাজার ছিল 50 টাকা, বর্তমান বাজার 35 টাকা বিক্রি আছে, 35-33 এরকম বিক্রি আছে। গত সপ্তাহে তো আলু খাইছে, এই সপ্তাহে তো মানুষ আলুই খায় না, এই লয়ে বয়ে রইছি। তবে চাল ও ভোজ্য তেল নিয়ে ভোক্তাদের অস্বস্তি কাটেনি। বিক্রেতারা বলছেন, বিভিন্ন সিন্ডিকেটের কারণে চালের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। মিনিকেট হলো আপনার 75-76 টাকা, নারিশেল 80 টাকা। একমাত্র সরকার এটা সম্পূর্ণ মনিটরিং করতে হবে এবং প্রতিটা তাদের গোডাউনে দিতে হবে, বড় বড় কোম্পানিতে গোডাউনের উপর দেখতে হবে। কিন্তু চাউল তো প্রচুর আছে, কিন্তু সংকট আবাদ আছে। 850 আমরা বিক্রি করতেছি, কিনতেছি আমরা 42 টাকা 45 টাকা করে। সরকার তো বলে মজুত আছে, অসুবিধা নাই, দাম কমে যাবে, সামনে বেলে কমবে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা দরে, যা গত সপ্তাহে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হয়েছে। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা দরে। সোনালী মুরগি কিনলাম, দাম পড়েছে আপনার কেজি প্রতি 340 টাকা করে। গত জোড়ার তুলনায় এখন বর্তমান একটু বেশি, পারামিটার আমরা কালকে তুলনায় একটু কমছে, আজকে 5 টাকা কমছে। সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার দ্রুতই ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। আনন্দ হাসান রি, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরে চলা যুদ্ধে গোলাবারুদের শব্দে আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী এলাকার লোকজনের। এর মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, চোরা চালান, মাদক পাচার, মাইন বিস্ফোরণ ও জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। সব দিক বিবেচনায় সীমান্তে নিরাপত্তায় বিজিবির সাথে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। মিয়ানমারের রাখাইন রাজ্যে 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে সামরিক জান্তা ও আরাকান আর্মির মধ্যে। এতে অনিরাপদ হয়ে পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন, নাফ নদী এবং বান্দরবনের নাইখংছড়ির তুমব্রু সীমান্ত। পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরে চলা এই উত্তেজনায় আতঙ্কিত সীমান্ত এলাকার বাসিন্দারা। গত পরশুদিন আমার বাড়ির সামনে একটা অনেক বড় আওয়াজ হয়ে পড়ছে, কোস্টগার্ড পার হয়ে গেছে আর কি। বিজিবি গিয়ে ওইটা
ওটাই নিয়ে যাচ্ছিল। আমরা খুব ভয়াবহর মধ্যে আছি। এখানে গোলাগুলি করে আর ওইখানে আর কারণ আছে মেয়ের মাঠে, ওগুলা স্টিবুন নিয়ে টলার নিয়ে ছোট ছোট টলার নিয়ে ডিউটি করে। তো আমাদের এদিকে বাংলাদেশি বুট দেখলে মতো আমাদেরকে ধরে নিয়ে যায়, ওইখানে আটকে রাখে নিয়ে যাওয়া আর গিয়া করি বলে আমাদেরকে টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকলে আমাদেরকে মানে ওখান থেকে নদীতে মানে অথবা ফিরি অথবা যখন হাত পা পানি করা দিয়ে ওখানে ফেলা যায়। আমাদের গোলাগুলি শুদ্ধ করতে নিছে, এখানে গুলি ফেরেছে। আমার ঘরের মাঝে গুলজাই না বাড়ি মা যেতেছে, আমার তো ডর লাগে, রাত হলে আমরা পাল্টাই উঠি। নাফ নদী সহ সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদারে বিজিবির পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড। কিছু কিছু রুট যেটা আমাদেরকে এখন পরিহার করতে হবে, বিকজ ওই রুটটা বিপজ্জনক। কারণ ওদের মধ্যে মাঝে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের যে একটা এটাকে বলে যে ইফেক্ট, যেটা স্পিল ওভার যেটা ইফেক্ট, সেটা আসছে। প্রশাসনের কাছে সীমান্তবর্তী এলাকার লোকজনের প্রত্যাশা নিরাপদ সুন্দর পরিবেশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহাব ফেয়ার 2024-এ অংশ নিয়েছে গৃহ নির্মাণের সেরা মানের গ্লাস প্রতিষ্ঠান আকিজ বসির গ্লাস ইন্ডাস্ট্রিজ। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 149 নম্বর স্টলে তাদের কার্যক্রম সম্পর্কে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে। দেশের সবচেয়ে ভালো মানের কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদনে সর্বাধুনিক স্যান্ড পিউরিফিকেশন প্ল্যান্ট ও হোমোজিনাইজেশন প্ল্যান্ট সংযুক্ত করেছে এই প্রতিষ্ঠানটি। দেশের সঙ্গে আন্তর্জাতিক বাজারেও স্থান করে নেওয়ার প্রধান যোগ্যতা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নিশ্চিতের কথাও জানায় প্রতিষ্ঠানটি। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় 125 একর জমিতে কারখানা তৈরি করেছে আকিজ বসির গ্লাস ইন্ডাস্ট্রিজ। সন্ধিনী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং এর মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় তার শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। এদিকে মনমোহন সিং এর মৃত্যুতে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সহ আগামী 7 দিনের সকল কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস। গেল বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 92 বছর বয়সী অর্থনীতিবিদ মনমোহন সিং। 1991 থেকে 1996 পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন তিনি। এরপর 2004 ও 2009 সালে দুবার তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবারে পার্টেক্স খেলার খবর। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 310 রানে পিছিয়ে আছে ভারত। দিন শেষে তাদের সংগ্রহ 5 উইকেটে 164 রান। সর্বোচ্চ 82 রান আসে ইয়াজভি জয়সওয়ালের ব্যাটে। বিরাট কোহলি আউট হন 36 রানে। স্বাগতিকদের হয়ে 2টি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সংগ্রহ করে 474 রান। 140 রান করেন স্টিভেন স্মিথ, 4 উইকেট নেন বুমরা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো আরো একবার। সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন অর্থবহ হবে না, ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান। মন্তব্য প্রধান উপদেষ্টার। ভোটার হওয়ার বয়স 17 করার প্রস্তাব। ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চায় বিএনপি। জনগণকে বাদ দিয়ে কোনো সংস্কারই সফল হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই বিপ্লবী হত্যাকাণ্ডের সাথে জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় বিচারপতি খায়রুল হকের বিচার দাবি। সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত, আশঙ্কা বিশেষজ্ঞদের। আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এবং সারা দেশে চলছে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট, যাত্রী চলাচল স্বাভাবিক।
আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।